আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের ট্রাইব্যুনালের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। আজ ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। এরপর জানাবো, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আটক এক। গাইবান্ধায় গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন খান ২৮ গুরুতর আহত হয়েছেন। এদিকে বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগী চেতনায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে পিটে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা দৃশ্যপটে থাকলেও পৈশাচিক এই হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী। এবারে জানাবো, ৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। ৪ দিনের সরকারি সফর শেষে আজ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিকে নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণে ইউর সহায়তা চায় সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। আমরা ইসির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারি। রোববার সকালে নির্বাচন ভবন ইউ প্রতিনিধিদের সঙ্গে সবার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, কক্সবাজারের সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি এনসিপির। কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে একজন সমন্বয়কের পিতা সাদিকুল হুদার পরিবারের উপর হামলা ও গুলি চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আবরার হত্যাকাণ্ডে ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সিসি বিভাগ ১৩তম ব্যাচ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ১৫তম ব্যাচ তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৫তম ব্যাচ সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ১৬তম ব্যাচ ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, মেরিন ইঞ্জিনিয়ারিং ১৫তম ব্যাচ উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৬তম ব্যাচ সদস্য মুনতাসির আল জেমি, এমআই বিভাগ সদস্য মুজাহিদুর রহমান, ট্রিপলি বিভাগ ১৬তম ব্যাচ সদস্য মোহাম্মদ তোহা এমি, ১৭তম ব্যাচ সদস্য এহতেশামুল হক রাব্বি তামিম, সিসি বিভাগ ১৭তম ব্যাচ শামীম বিল্লাহ, মেরিন ইঞ্জিনিয়ারিং ১৭তম ব্যাচ মাজেদুর রহমান মাজেদ, এমই বিভাগ ১৭তম ব্যাচ খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, মেকানিক্যাল ১৭তম ব্যাচ মোহাম্মদ মোর্শেদ উজ্জামান মণ্ডল জিসান, ট্রিপলি বিভাগ ১৬তম ব্যাচ এস এম নাজমুস সাদাত, এমই বিভাগ ১৭তম ব্যাচ মোর্শেদ অমরত্ব ইসলাম, এমই বিভাগ ১৭তম ব্যাচ মিজানুর রহমান, ওয়াটার রিসোর্স ১৬তম ব্যাচ শামসুল আরেফিন রিফাত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপদপ্তর সম্পাদক মুস্তফা রাফিদ, কেমিকৌশল এবং এস এম মাহমুদ সেতু, কেমিকৌশল
কৌশল 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আবরারের বাবার করা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। যাবজ্জীবন সাজা দেওয়া হয় আরও 5 জনকে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আটক এক। গাইবান্ধায় গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন খান আটাশ গুরুতর আহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের 5 নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানা গেছে শনিবার ইফতারের আগে ছাত্রদল নেতা মামুন খান গোবিন্দগঞ্জ শহরে আসার সময় থানাবাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মুনতাসিম ফুয়াদ হৃদয়ের নেতৃত্বে 10 থেকে 12 জন হামলা চালায়। এতে মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত হৃদয়ের ছোট ভাই রিল্যাক্স 23কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিল্যাক্স পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই ঘটনায় এখনও থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সন্ত্রাসী হৃদয় তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এরপর নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করার পর এলাকায় উল্লাস চলছে বলে জানা গেছে। বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগী চেতনায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ 2019 সালে পিটে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা দৃশ্যপটে থাকলেও পৈশাচিক এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী। তারাও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এই ঘটনায় কয়েকজনের বিচার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে নেপথ্য কুশলীরা। 2012 সালের 2012 থেকে 19 সাল পর্যন্ত বুয়েট ছাত্রলীগের হাতে যত শিক্ষার্থী আবরারের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছে ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, বুয়েট প্রশাসন ক্যাম্পাসে ছাত্রলীগের সব বর্বরতা সম্পর্কে জানলেও এসব বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং সহায়তাস উস্কে দিয়েছে। বিষয়টি নিয়ে বিস্তর অনুসন্ধান করেছে আমার দেশ। শিক্ষার্থী নির্যাতনে ছাত্রলীগকে সহায়তার বিষয়ে তৎকালীন 3 উপাচার্য, 3 ছাত্রকল্যাণ পরিচালক সহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টদের বিরুদ্ধে ও প্রতিবেদকের কাছে গুরুতর অভিযোগ করেছে কয়েকজন ভুক্তভোগী ছাত্র ও শিক্ষক। তাদের দেওয়া তথ্য বলছে, প্রশাসনের প্রশ্রয়ে বুয়েটে দিনের পর দিন দানবীয় রূপ ধারণ করে ছাত্রলীগ। অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে আবরার হত্যার নেপথ্যে কুশীলব ছিল বুয়েটের আড়িপেতে সোনা নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও বেশ কিছু সদস্য। তারা শাহবাগপন্থী ও কঠোর ইসলাম বিদ্বেষ হিসেবে পরিচিত। আবরার হত্যার আগে কয়েক বছর ধরে আড়িপাতা গ্রুপটির কয়েকজন অ্যাডমিন ও সদস্যদের বিভিন্ন ফেসবুক পোস্ট গ্রুপ তাদের বিভিন্ন মন্তব্য উজ্জ্বল সাক্ষী হয়ে আছে কিভাবে তারা আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে। কেবল আবরার নয়, আরও কয়েক বছর আগে থেকে বুয়েটে ধার্মিক শিক্ষার্থীদের শিবিরকর্মী আখ্যা দিয়ে পৈশাচিক নির্যাতনের যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল ছাত্রলীগ, সেসব ঘটনারও পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল আড়িপাতা গ্রুপটির চিহ্নিত সদস্যরা। 4 দিনের সফরে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার সকাল 9:55 তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা ত্যাগের আগে
জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অ্যান্টনি গুতেরেস বৃহস্পতিবার 4 দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সেদিন বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। শনিবার সকালে গুতেরেস জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাংলাদেশের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন। দুপুরে তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের জন্য কমিশনের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে তার ঢাকার কর্মসূচি শেষ করেন।